আজকে খুব সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করেছিলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার জীবনের আমার খুব প্রিয় মানুষের একটা স্পেশাল দিন। আজকে আমার ছেলের জন্মদিন। তো একসাথে জন্মদিনের সমস্ত রেসিপি তো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকে দিনটা দেখুন কি ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন। আর সকাল সকাল উঠেই আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছিলাম। প্রথমেই আমি এখানে আজকে পায়েস আর চাটনির রেসিপিটা শেয়ার করব। এর পরবর্তী ভিডিওতে আপনাদের আস্তে আস্তে অন্যান্য রেসিপিগুলো শেয়ার করব। অল্প করেই বানাবো, আমরা 2-3 জন মানুষ সেই হিসাবে। আর এখানে 500 দুধের আমি পায়েস বানাবো। 500 দুধের পায়েস বানানোর জন্য আমি একটা দুধের প্যাকেট দিয়ে দুধটা কেটে নিয়েছি। দেখুন দুধটা এখনও বরফ বেঁধে আছে, দুধটা পুরোপুরি বরফ ছাড়াইনি। দুধের প্যাকেটটা কেটে একটু দুধ প্যাকেট ধোয়া জল দিয়ে দিয়েছে। এরপরে কড়ার মধ্যে দুধটা দিয়ে গ্যাসের উপর কড়াটা বসিয়ে দিয়েছে। আর অল্প একটু জলও মিশিয়ে দিয়েছে। দুধটা জাল দিতে বসিয়ে দেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলোকে একটু বেছে নেব। এখানে আমি জলপাইয়ের চাটনি করব, তার জন্য জলপাইটাকে ভালো করে ধুয়ে জলপাইটাকে সিদ্ধ বসিয়ে দেবো। যত তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে গুছিয়ে নিয়ে করতে পারলে ঝটাপট হয়ে যাবে। জলপাইগুলো কিন্তু বেশ মোটা মোটা পুষ্ট জলপাই, আর এই জলপাইয়ের চাটনি খেতে কিন্তু ভালো লাগে। আর এক ধরনের জলপাই পাওয়া যায়, সেই জলপাইগুলো খুব সরু সরু হয়, সে শুকনো মানে ছোটো ছোটো, সেগুলো কিন্তু খুব একটা ভেতরে শাঁস থাকে না, সেগুলো অনেক বেশি কষ হয়। আর এই জলপাইগুলো বেশ ভালো, এইগুলো কিন্তু রান্না করলে বেশ ভালোও লাগে খেতে। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। আর সিটি মারার ফলে কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো জলপাইগুলো। একটু জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর প্রেসারটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। দেওয়ার পর আমি অন্যান্য উপকরণগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। দুধটা এদিকে কিন্তু জাল হচ্ছে, আর এদিকে আমি চালের পায়েসটা ধুয়ে নেবো। তার জন্য আমি এখানে খুব অল্পই চাল দিয়েছি, 100 গ্রাম মতো চাল দিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে করেছি পায়েসটা। আর পায়েস চালটাকে এবারে আমি একটুখানি বেছে নিচ্ছি, যদিও এর মধ্যে কোনো নোংরা নেই। নিয়ে খুব ভালো করে জল দিয়ে 1-2 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি জানি চাল পায়েস তৈরি করতে আপনারা সবাই পারেন, কিন্তু যেহেতু আমার ছেলের জন্মদিন আর আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আর চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে বড় চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু মাখিয়ে নিয়ে দিলে কিন্তু চাই সেই পায়েসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনারা ঘিটা ডাইরেক্ট চালের এই পায়েসের মধ্যেও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এদিকে প্রেসারে কিন্তু সিটি পড়ে গেছে। এদিকে দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ঘি মাখানো চালটাকে ঢেলে দিয়েছি। চালটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে চালের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন চালটা অনেক সময় হয় কি গরম দুধের মধ্যে চাল দিলে চালটা নিচে গিয়ে আটকে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর কিছুটা 2-3 হাতা মতো দুধ আমি একটু বাটির মধ্যে আলাদা তুলে নিয়েছি। এরপরে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর 3টে ছোটো এলাচ হাত দিয়ে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে আমি যেটা বলছিলাম আপনাদের, অল্প একটু মানে দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটার মধ্যে আমি অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আর এদিকে আমি গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা রান্না করব, তার জন্য গুড়ের বাতাসাগুলো নিয়ে নিয়েছি। এখানে এই 100 গ্রাম মতো চালের জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম মতো গুড়ের বাতাসা নিয়েছি। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই হিসাবে নেবেন। এরপর আমি এখানে 3-4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ অনেক বেশি ভালো হয়। পায়েসে দেওয়ার জন্য আমি এখানে কাজু কিশমিশটা একটু বেছে নেব। যেহেতু কাজু বাদামগুলো আস্তে আস্তে আছে, সেই জন্য এগুলোকে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ কিন্তু জোগাড়জাতি করতে যা সময় লাগে, রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না। কিশমিশগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। এরপরে এই আবারও দেখে নিতে হবে যে কতটা চালটা না সেদ্ধ হয়েছে। চালটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো দুধটা, যেটা আমি গুলে রেখেছিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। এবারে কিন্তু আরও বেশি করে নাড়তে হবে বারবার, তার কারণ হচ্ছে গুঁড়ো দুধ দিলে একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় আমি কিশমিশটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চিমটে মতো নুন। যে কোনো মিষ্টিতে নুন দিলে কিন্তু সেই মিষ্টিটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর তারপরে যখন চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়ের বাতাসাগুলো। গুড়ের বাতাসা দেওয়ার পর একটু চালে মানে পায়েসটা একটু লিকুইড মতো হয়ে যাবে বেশি, তারপর একটু ফুটিয়ে নিলেই কিন্তু একদম ঘন হয়ে যাবে। কি সুন্দর কালার এসছে দেখুন। আমি কিন্তু যখনই পায়েস করি আমি গুড়ের বাতাসা দিয়েই করি।
আর যখন শীতকাল হয় তখন নলেন গুড় দিয়ে করি। আর অন্যান্য সময় তো নলেন গুড় পাওয়া যায় না, কিন্তু গুড়ে বাতাসাটা 12 মাস পাওয়া যায়। আমি পায়েস করলে গুড়ে বাতাসা দিয়েই করি। এরপরে কিন্তু পায়েসটা একটু ভালো করে ঘন করে নিয়ে নামিয়ে নিয়েছে। আমার এখানে অনেকগুলো বাটিতেই তুলতে হয়েছে, আমার ছেলের জন্য তুলেছি। আমাদের বাড়িতে 3টে গোপাল আছে, গোপালের জন্য তুলেছি। মানে আমাদের বাড়ি 3টে বলতে আমার দিদির 2টো গোপাল, আমাদের একটা গোপাল। তাদের সবার জন্য ভাগে ভাগে তুলে নিয়েছি। পায়েসের পর্বটা মিটে গেছে। এরপরে আমি কেক বানিয়েছিলাম, সেই কেকটাকে আমি একটু রসমালাই দিয়ে একটু মালাই দিয়ে সেটাকে একটু কোট করব। আমি এই কেকের রেসিপিটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কেননা ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। আমি কিন্তু ছানার কেক বানিয়েছিলাম, খুব সুন্দর। এখানে 3-4 চামচ মতো গুঁড়ো দুধ একটু জল দিয়ে গুলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। 2.5 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর একটুও কিন্তু ফেলা না, কনডেন্স মিল্কে অনেক দাম, যতটা আছে তলাদি পর্যন্ত নিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে 3-4টে আলমন্ড বাদামকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু পেস্তাও দিতে পারেন। কাজু কিশমিশটা দিইনি, তার কারণ হচ্ছে যে পেস্তা এই আলমন্ডটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 5টা কেশরের ধাগা। কেশরের ধাগা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা একটা কালারও তৈরি হবে। দেখুন দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এরপরে আমি একটা স্কিওয়ার দিয়ে এই কেকটাকে ভালো করে গাটা একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত এই মালাইটা চলে যায়। এরপরে আমি এই কেকটাকে প্রথমে সরিয়ে প্লেটের ওপরে প্রথমে একটু মালাই দিয়ে দিয়েছি, তার উপরে কেকটাকে বসিয়ে এর ওপর দিয়ে কেকের ওপর দিয়ে আবার বাকি মালাইটা দিয়ে দিয়েছি। অসাধারণ খেতে হয় এরকম মালাই কেক, আপনারা অবশ্যই কিন্তু বানাবেন। যেহেতু আমার ছেলে একাই খাবে, সেই জন্য আমি ছোট্ট একটা কেক ওর মতো বাড়িতে বানিয়ে দিয়েছিলাম। কেকটাকে বানিয়ে নেওয়ার পর মালাই দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট করতে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু জলপাইগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে জলপাইগুলো ফেটে গেছে আর একদম মাখনের মতো গলে গেছে। জলপাইগুলোকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কিশমিশ। কিশমিশ দিলে কিন্তু জলপাইয়ের চাটনিটা বেশ খেতে ভালো লাগবে। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে জলপাইয়ের যেটা হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিয়েছি। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে সাদা মিশ্রি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে করতে পারেন। ঘরে যেহেতু মিষ্টি ছিল তাই আমি মিষ্টি দিয়ে করেছি। আর একটু নুন, অল্প একটু নুন দিয়েছি, অবশ্যই একটু লবণ দেবেন, আর একটু হলুদ দিয়েছি ভালো কালারের জন্য। এরপরে জলপাই চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ভালো ফুটিয়ে নিলে কিন্তু জলপাই চাটনিটা একেবারে রেডি হয়ে যাবে। চাটনিতে দেওয়ার জন্য আমি এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিয়েছি 4টে ছোটো এলাচ, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এই মশলাটা একটু বেশি করেই বানিয়ে রাখছি, কেননা আবার যদি কোনোদিন চাটনি করি তাহলে তার মধ্যে দেওয়ার জন্য। এরপরে খুব ভালো করে একটু শুকনো খোলা এগুলোকে ভেজে নিতে হবে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, আমার ভীষণ ভালো লাগে এই 5 ফোড়ন ভাজার গন্ধটা। চাটনিতে দিলে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। আর চাটনিতে এত সুন্দর একটা গন্ধ বেরোয় চাটনি থেকে, যে কী বলবো, মানে টেস্টটাই যেন একদম পাল্টে দেয়। এরপরে মিক্সিতে দিয়ে ভালো করে আমি একদম গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে হামুল দিস্তাতেও কিন্তু একটু ভালো করে ক্রাশ করে নিতে পারেন। চাটনিটা রেডি হয়ে গেছে, বা চাটনির ওপর দিয়ে কিন্তু এই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো।